তাহলে হচ্ছে আমাদের রিপ্রোডাকশনের ফার্স্ট ইউনিট রিপ্রোডাকশন, তার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো এখান থেকে আমরা যেটা পড়বো যে এক সেকেন্ড, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর যে ফার্স্ট প্যারাটা আছে এটা অত লাগবে না। এই প্যারাটাতে আছে যে ফ্লাওয়ারের, আমরা দেখি ফ্লাওয়ার ফ্লাওয়ার খুব বিউটিফুল হয়, ওগুলাই সব লেখা আছে, এটা অতটা লাগবে না। আর ফ্লাওয়ার মোটামুটি হচ্ছে ফ্লাওয়ারের অনেকগুলো ফ্লোরাল পার্টস থাকে, ফ্লাওয়ারের অনেক রকমের মানে রেঞ্জ অফ অ্যাডাপ্টেশনস, বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের শেপ, এগুলো হয়। কিন্তু আলটিমেট ফ্লাওয়ারের এন্ড প্রোডাক্ট কি, ফ্লাওয়ারটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়, ফ্রুট, তার ভিতরে কি থাকে, সিড। আর এটা কোন প্রসেসের মাধ্যমে হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন, এই প্রসেসের মাধ্যমেই হয়। তো ফার্স্ট প্যারাটায় মোটামুটি এরকমই আছে, এটা থেকে কিছু মুখস্থ করার নেই। সেকেন্ড প্যারাগ্রাফে চলে আসো, ফ্লাওয়ারের সিগনিফিকেন্স একটু বলা আছে। ফ্লাওয়ারের সিগনিফিকেন্স হচ্ছে ফ্লাওয়ার্স আর অবজেক্টস অফ অ্যাস্থেটিক, পবিত্রতা, অ্যাস্থেটিক, অর্নামেন্টাল, অর্নামেন্টাল মানে হচ্ছে সাজানো, সোশ্যাল, সামাজিক অনেক কাজে আমাদের লাগে, রিলিজিয়াস, ধার্মিক কাজে লাগে, পূজা পাঠ, কালচারাল ভ্যালু, কোনো অনুষ্ঠানে লাগে। They have always been used as symbols for conveying important human feelings such as love. আমরা যখন লাভ এক্সপ্রেস করতে চাই তখন ফুল দিই, অ্যাফেকশন এটার জন্য ফ্লাওয়ার দিই, হ্যাপিনেস এর জন্য ফ্লাওয়ার দিই, গ্রিফ কেউ মারা গেলেও আমরা ফ্লাওয়ার দিই, মর্নিং মন খারাপ বা কান্নাকাটি ওইসবেও আমরা ফ্লাওয়ার দিয়ে থাকি। এইবার এগুলা অত কিছু আমাদের লাগবে না। নেক্সট চলে আসো হচ্ছে ফ্লাওয়ারের এই ছবিটাতে চলে আসো। এই ছবিটা তোমাকে কোনোদিনও আঁকাতে দিবে না, এগুলা ক্লাস ছোটবেলায় দিত। ফ্লাওয়ারের পার্ট গুলো, ফ্লাওয়ারের যে একদম নিচের দিকে যে ফ্লাওয়ারের ইয়েটা থাকে, ফ্লাওয়ারের যে স্টকটা থাকে, এটাকে কি বলে, এটাকে বলে পেডিসেল, এটাকে বলে পেডিসেল, পেডিসেল অর কি বলে স্টক। তারপরে যে এই যে সোয়ালোয়েন যে পার্টটা আছে, এটার নাম হচ্ছে থ্যালামাস, এটার নাম হয়ে গেল থ্যালামাস, যেটার আর একটা নাম হচ্ছে রিসেপট্যাকল। কিন্তু এগুলো ফ্লাওয়ারের ভিতরের পার্ট না, এগুলো ফ্লাওয়ারের বাইরের পার্ট, আউটসাইড। এগুলোর সাথে লেগে আছে ফ্লোরাল পার্টস। তো ফ্লাওয়ারের সব থেকে বাইরের পার্টটার নাম হচ্ছে সেপাল, দেখো এখানে দেখা যাচ্ছে। সেপালের পরে ভিতরে কি আছে, সেপালের পরে ভিতরে আছে হচ্ছে পেটাল, পেটালের ভিতরের পার্ট হচ্ছে তোমার স্ট্যামেন, স্ট্যামেনটা হচ্ছে মেল পার্ট, যেখানে মেল গ্যামেট তৈরি হয়। মেল পার্টের দুটো স্ট্রাকচার হয়, এই যে উপরের দিকে টুপির মতো যে স্ট্রাকচারটা, এটাকে বলে অ্যান্থার। আর এই যে স্টক লাইক যে স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে ফিলামেন্ট। আর একদম ভিতরে থাকে হচ্ছে এই যে এই পার্টটা, এইটা, এটার নাম হচ্ছে কার্পেল, যেটার আর একটা নাম হচ্ছে পিস্টিল, কার্পেল আর পিস্টিল। এই কার্পেল আর পিস্টিলের আবার তিনটা পার্ট আছে। এই জায়গাটায় আছে কি, স্টিগমা, এই যে এটা দেখতে পাচ্ছ লং এন্ড স্লেন্ডার যে পার্টটা, এটাকে বলে স্টাইল। আর একদম নিচের দিকে যে সোয়ালোইন পার্টটা, এই যে এটা, এটা হয়ে গেল ওভারি। কি বুঝতে পারলো তো? এবার ধরে নাও তুমি আউটসাইড যে পার্ট গুলো আছে, মানে স্টক, পেডিসেল আর থ্যালামাসকে যদি বাদ দাও, এদিকে দেখো, এগুলোকে বাদ দিয়ে বাকি পার্ট গুলো কে যদি তুমি ছিঁড়ে ছিঁড়ে আউটসাইড টু ইনসাইড সাজাও, তাহলে এরকম একটা ডায়াগ্রাম হবে।
সবার বাইরে কি থাকে? সেপাল। তাহলে সবার বাইরে সেপাল গুলোকে আমি রাখলাম। ভাবো এটা একটা সেপাল, এটা একটা সেপাল, এটা একটা সেপাল, এটা একটা সেপাল। সেপাল, সেপালের ভিতরে কি আছে? পেটালস। তাহলে এবার পেটালস গুলোকে সেপালের ভিতরে রাখি। এই যে এখানে একটা পেটাল, এখানে একটা পেটাল, এখানে একটা পেটাল, এইখানে একটা পেটাল। তার ভিতরে কি আছে? স্ট্যামেন। তাহলে স্ট্যামেন গুলোকে রাখি। তবে এখানে একটা স্ট্যামেন রাখলাম, সরি, এখানে একটা স্ট্যামেন রাখলাম, এইখানে একটা স্ট্যামেন রাখলাম, এইখানে একটা স্ট্যামেন রাখলাম, এইখানে একটা স্ট্যামেন রাখলাম। আর একদম ভিতরে কি আছে? কার্পেল অর পিস্টিল। কার্পেল অর পিস্টিলকে একদম ভিতরে একটাই কার্পেল ড্র করছি, এই যে এটা স্টিগমা স্টাইল ভার্ব। এবার দেখো এই পার্ট গুলোকে যদি তুমি কানেক্ট করো, সবার বাইরে আছে সেপাল, সেপাল গুলোকে যদি কানেক্ট করো তাহলে তুমি একটা রিং পাবা। এই যে সেপাল গুলোকে কানেক্ট করে একটা রিং পাচ্ছ, এখানে একটা রিং পেলাম। এই রিংটাকে বলে একটা হুড়ল। এই রিংটার নাম হচ্ছে ক্যালিক্স। ক্যালিক্স। তারপরে কি আছে? পেটাল। পেটাল গুলোকে যদি কানেক্ট করো তাহলে আর একটা হুড়ল পাবা। এইটা একটা হুড়ল, এইটা, এটার নাম হচ্ছে করোলা। করোলা। তারপরে তার ভিতরে কি আছে? স্ট্যামেন। স্ট্যামেন গুলোকে কানেক্ট করো তাহলে আর একটা রিং পাচ্ছ বা হোরল পাচ্ছ। এটার নাম হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম। আর একদম ভিতরে যে আছে কার্পেল অর পিস্টিল, এটা একটা রিং পাচ্ছ। যদি একটা থাকে তাহলে একটাই, যদি অনেকগুলো থাকে তাহলে একটাই রিং হবে। এইটার নাম হয়ে গেল তোমার গাইনোসিয়াম। গাইনোসিয়াম। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে একটা হোরল। এগুলো হচ্ছে এক একটা হোরলস। হোরলস। এই হোরলস গুলার ইউনিট গুলার নাম কি? ক্যালিক্সের ইউনিটের নাম কি? সেপাল। কোরোলার ইউনিটের নাম কি? পেটাল। অ্যান্ড্রোসিয়ামের ইউনিটের নাম কি? স্টেমেন। আর গাইনোসিয়ামের ইউনিটের নাম কি? কার্পেল। কার্পেল। কি বুঝতে পারলে তো? কোরল গুলোর নাম আর ইউনিট গুলোর নাম। যদি হয়ে যায়, এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলবে। ক্লিয়ার তো? তো বইতে কোনগুলো মেনশন করা আছে? বইতে অ্যান্ড্রোসিয়াম এইটা মেনশন করা আছে, আর গাইনোসিয়াম এইটা মেনশন করা আছে। এই দুটো মেনশন করা আছে, ক্যালিক্স করোলা মেনশন করা নেই। কিন্তু সবগুলো ইউনিটের কিন্তু নাম দেওয়া আছে। সেপালের ফাংশন কি? সেপালের ফাংশন হচ্ছে ফুলটা যখন কুঁড়ি অবস্থায় থাকে, মানে বার্ড স্টেজে থাকে, তখন ওটাকে প্রোটেক্ট করা। পেটালের কাজ হচ্ছে ইনসেক্ট কে অ্যাট্রাক্ট করা। পেটালের কালারফুল কালার দিয়ে ইনসেক্ট কে অ্যাট্রাক্ট করা পলিনেশনের জন্য। স্ট্যামেনের কাজ হচ্ছে স্ট্যামেনের মধ্যে মেল গ্যামেট মানে পোলেন গ্রেন তৈরি হয়, জানো। আর কার্পেলের কাজ হচ্ছে ফিমেল গ্যামেট তৈরি করা। মানে এগুলোই, এই যে লাস্টের যে দুটো পার্ট, এগুলোই হচ্ছে প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ পার্ট, মেইন রিপ্রোডাক্টিভ পার্ট। কেন? কারণ এখানেই কিন্তু গ্যামেট গুলো তৈরি হচ্ছে। সেপাল আর পেটালে কিন্তু কোনো গ্যামেট তৈরি হয় না, তাই ওগুলো অ্যাক্সেসরি পার্ট বলে। এইটুকুনি ক্লিয়ার তো? তাহলে এই যে দেখো, এইবার এই জায়গাটায় চলে আসো, এখানে কোনো কিছু সেরকম নেই।
এবার 1.2 এটাতে চলে আসো, প্রি ফার্টিলাইজেশন স্ট্রাকচার ইভেন্টস। জিনিসটার মানে কি স্যার? প্রি, প্রি মানে হচ্ছে বিফোর, বিফোর ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি? মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন। ফার্টিলাইজেশনের আগে ফ্লাওয়ারের মধ্যে কি কি স্ট্রাকচার দেখা যায়, আর ফ্লাওয়ারের ভিতরে কি কি ঘটনা ঘটে, ইভেন্টস মানে কি? ঘটনা। এটুকুনি বুঝতে পারলা তো? তাহলে ফ্লাওয়ারের মধ্যে কি কি স্ট্রাকচার তোমাকে পড়তে হবে? তোমাকে সেপাল পেটাল অত পড়তে হবে না, তোমাকে পড়তে হবে স্ট্যামেন মানে মেল পার্ট, আর কার্পেল, এটা পড়তে হবে তোমাকে স্ট্রাকচারের মধ্যে। বুঝতে পারলা? আর ইভেন্টস এর মধ্যে কি পড়তে হবে? কিভাবে মেল গ্যামেট তৈরি হয়, কিভাবে মেল গ্যামেট তৈরি হয়, আর কিভাবে ফিমেল গ্যামেট তৈরি হয়, কিভাবে ফিমেল গ্যামেট তৈরি হয়। মেল গ্যামেট তৈরি হওয়ার প্রসেসের নাম হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। কি বললাম? মাইক্রোস্পোরোজেনেসিস। আর ফিমেল গ্যামেট তৈরি হওয়ার প্রসেসের নাম হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিস। মাইক্রো মানে ছোট, যেহেতু মেল গ্যামেট সাইজে ছোট হয় তাই ওটা তৈরি হওয়ার ঘটনাকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। আর মেগা মানে হচ্ছে বড়, বিগ, যেহেতু ফিমেল গ্যামেট সাইজে একটু বড় হয় তাই ওটা তৈরি হওয়াকে ফিমেল মেগা স্পোরোজেনেসিস বলে। তাহলে ইভেন্টস মানে ঘটনা কি কি ঘটে? মেল গ্যামেট তৈরি হওয়ার ঘটনা যেটার নাম মাইক্রোস্পোরোজেনেসিস, আর ফিমেল গ্যামেট তৈরি হওয়ার ঘটনা মানে মেগা স্পোরোজেনেসিস। এই দুটো ঘটনা তোমাদেরকে পড়তে হবে। বুঝতে পারলাম? তাহলে প্রথমে চলে আসি স্ট্রাকচার। প্রথমে স্ট্যামিনের স্ট্রাকচার আর মাইক্রোস্পোরোজেনেসিস, তারপরে কার্পেলের স্ট্রাকচার, আর তার সাথে মেগাস্পোরোজেনেসিস। এবার একটা একটা করে পড়ব। তাহলে এবার দেখো কি বলেছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে একটা প্ল্যান্টের একটা ব্রাঞ্চ বা একটা স্টেম। এবার এখানে হচ্ছে একটা লিফ আছে। এবার লিফের সাথে এই মানে ব্রাঞ্চের বা এই স্টেমের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাক্সিল। মনে আছে ক্লাস 11-এর পড়া? আর এই অ্যাক্সিল থেকে যে বার্ড বের হয় সেই বার্ডের নাম হচ্ছে অ্যাক্সিলারি বার্ড। অ্যাক্সিলারি বার্ড। আর গাছের টিপেও আবার একটা বার্ড থাকে, এই বার্ডের নাম হচ্ছে টার্মিনাল বার্ড। টার্মিনাল বার্ড, টার্মিনালে থাকে তাই এটার নাম টার্মিনাল বার্ড। এবার অ্যাক্সিলারি বার্ড যখন জার্মিনেট করে তখন এটা একটা ব্রাঞ্চ হয়ে যায়, নতুন আর একটা ব্রাঞ্চ হয়ে যায়। কিন্তু টার্মিনাল বার্ড যখন জার্মিনেট করে, টার্মিনাল বার্ড জার্মিনেট করলে আইদার নিউ লিফ হয়, আইদার নিউ লিফ হয়, অর ফ্লাওয়ার হয়, ফ্লাওয়ারের বার্ড হয়। কখন স্যার নিউ লিফ হয়? নন সিজন, যখন ফুল ফোটার সিজন না, তখন ওটা লিফ হবে। কিন্তু যদি ফুল ফোটার সিজন হয় তখন এই টার্মিনাল বার্ডটা লিফ না হয়ে ওটা হয়ে যাবে ফ্লাওয়ার। তাহলে সিজনালি ওটা ফ্লাওয়ার হয়, নন সিজনালি ওটা লিফ হয়। এটুকুনি বুঝতে পারলা কিনা বলো? তো এই টার্মিনাল বার্ড কিভাবে ফ্লাওয়ারে কনভার্ট হচ্ছে সেটা এমনি এমনি হয় না। এখানে দেখো একটা লাইন লেখা আছে, several hormonal and structural changes are initiated which lead to the differentiation and further development of the floral primordium। মানে এই সিজনাল টাইমে টার্মিনাল বার্ডটা যে ফ্লোরাল প্রাইমর্ডিয়াম, প্রাইমর্ডিয়ামের মানে যদি না বুঝতে পারো তাহলে লিখে রাখবা বার্ড। ফ্লোরাল বার্ডে মানে ফুলের কুঁড়িতে যে কনভার্ট হবে তার জন্য কি লাগবে? অনেক রকমের হরমোনাল এন্ড স্ট্রাকচারাল চেঞ্জেস এর দরকার পড়ে। ঠিক বুঝতে পারলা তো? এবার ফ্লাওয়ারের মধ্যে মেল আর ফিমেল পার্ট থাকে।
মেল পার্টটার নাম কি বললাম? অ্যান্ড্রোসিয়াম। ফিমেল পার্টটার নাম কি বললাম? গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়ামের ইউনিট কি? অ্যান্ড্রোসিয়াম যে হোরলটা তার ইউনিট হচ্ছে স্ট্যামেন। আর গাইনোসিয়াম, গাইনোসিয়ামের ইউনিট গাইনোসিয়ামের ইউনিটটার নাম হচ্ছে তোমার কার্পেল অর পিস্টিল। কোথায় লেখা আছে? ও, লেখা নাই। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, এখানে তোমাকে লিখে রাখতে হবে কার্পেল অর পিস্টিল, দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দাও। কোনো কোশ্চেন? নেক্সট, এবার চলে আসো। তো আমাদের হেডিংটা কি ছিল? এটার হেডিংটা কি ছিল? এখানে কি কি পড়বো? স্ট্রাকচার অ্যান্ড ইভেন্টস। তাহলে প্রথমে মেল পার্টের স্ট্রাকচার অ্যান্ড ইভেন্টস পড়বো। স্ট্রাকচারের নাম কি? স্ট্যামেন। আর ইভেন্টটার নাম কি? মাইক্রোস্পোরোজেনেসিস। হ্যাঁ, এখন এগুলা সব স্ট্রাকচারই লেখা আছে, এগুলা সব স্ট্রাকচার। স্ট্যামেনের স্ট্রাকচার, স্ট্যামেনের ভিতরে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার, পোলেন গ্রেনের স্ট্রাকচার। একটু পরেই আমরা পড়বো হচ্ছে ইভেন্ট। ইভেন্টটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। এই যে দেখো, ইভেন্টটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, মানে কিভাবে পোলেন গ্রেন তৈরি হয়, মেল গ্যামেট তৈরি হয়, সেটা হচ্ছে ইভেন্ট। তাহলে প্রথমে স্ট্রাকচারে চলে আসি। স্ট্রাকচারের জন্য তোমরা এই ছবিটা দেখবা। তাহলে এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? যে মেল পার্টটার উপরের দিকে এরকম একটা সোয়ালোয়েন পার্ট থাকে, যেটার নাম হচ্ছে অ্যান্থার। এইটার নাম হয়ে গেল অ্যান্থার, তাই তো? আর একটা স্টক থাকে, এই স্টকটার নাম হয়ে গেল ফিলামেন্ট। আর ফিলামেন্টটার প্রক্সিমাল এন্ডটা থ্যালামাসের সাথে কানেক্টেড। প্রক্সিমাল মানে নিচের পার্টটা, এই যে নিচের পার্টটা কিসের সাথে কানেক্টেড? থ্যালামাস। বললাম না, থ্যালামাস আর রিসেপটাকেল, মনে আছে তো? থ্যালামাসের সাথে কানেক্টেড। আবার কোন কোন গাছের এটা পেটালের সাথেও কানেক্টেড থাকতে পারে। থ্যালামাস আর পেটালের সাথে কানেক্টেড থাকতে পারে। এটা কোন পার্ট বললাম, কোন দিক বললাম? প্রক্সিমাল। প্রক্সিমাল মানে নিচের দিকটা। প্রক্সিমাল পার্টটা থ্যালামাস আর পেটালের সাথে লেখা আছে। আমি এমনি এমনি বলছি না কিন্তু, এই যে দেখো এখানে লেখা আছে প্রক্সিমাল এন কিসের সাথে লেগে থাকে? থ্যালামাস আর পেটালের সাথে লেগে থাকে। দেখলা? আমি একদম এনসিইআরটি লাইন কিন্তু বলছি, আমার এনসিইআরটি মুখস্থ। তাহলে স্ট্যামেনের কয়টা পার্ট? দুটা পার্ট, দুইটা পার্ট। একটা হচ্ছে লং এন্ড স্লেন্ডার, মানে লম্বা আর সরু, যেটাকে বলে ফিলামেন্ট। আর উপরের দিকে থাকে কি? থাকে অ্যান্থার। এবার অ্যান্থারের এই জায়গাটাতে একটা জিনিস লেখা আছে বাই লোবড। এবার বাই লোবড কথাটার মানে কি? দেখো তো, এখানে একটা খাঁজ দেখা যাচ্ছে। এই যে খাঁজটা দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? এই সাইলেন্ট করো তাড়াতাড়ি। খাঁজ দেখা যাচ্ছে না, এইটা একটা লোব, এইটা একটা লোব। এটা বলে দিলাম লোব ওয়ান। আর এইটাকে বলা হচ্ছে লোব টু। এটা হচ্ছে লোব টু। কি বুঝতে পারলা? বাই লোব, বাই মানে কি? দুই। তাহলে দুইটা লোব থাকে, একটা লোব ওই পেছন দিকে আছে, একটা লোব সামনের দিকে আছে, তাই বাই লোব স্ট্রাকচার। তাহলে অ্যান্থারটা কিরকম হয়? বাই লোবড হয়, দুটা লোব থাকে। এবার এই বাই লোব স্ট্রাকচারটা আমরা এখান থেকে পড়বো। এবার দ্য নাম্বার অ্যান্ড লেন্থ অফ স্টেমেন আর ভেরিয়েবল ইন ফ্লাওয়ার্স অফ ডিফারেন্ট স্পিসিস। মানে এই যে এই লেন্থটা, এই যে লেন্থটা, স্টেমেনের লেন্থটা কতটা বড় হবে আর কতটা ছোট হবে, সেটা ডিফারেন্ট ফ্লাওয়ারের ডিফারেন্ট ডিফারেন্ট হয়। জবা ফুলের যেরকম অনেক লম্বা হয়, বাইরে থেকে দেখা যায়, কিন্তু অনেক গাছ আছে অনেক ফুলের ভিতরে থাকে, অতটা বেশি লেন্থ অতটা হয় না। তো এনিওয়ে ওগুলা পলিনেশনের রিলেটেড, ঠিক আছে? এবার এই জায়গাটা তোমাদের লাগবে না, এখানে বলেছে কি তোমাকে কালেক্ট করতে বলেছে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাওয়ার, আর তাদের স্ট্যামেনটাকে অবজার্ভ করতে বলেছে। তো এটা আমাদের দরকার নেই, এই জায়গাটা আমাদের দরকার নেই। হলো? এইবার চলে আসি অ্যান্থারের স্ট্রাকচারটাতে চলে আসি। আস্তে
অ্যান্থারের স্ট্রাকচারটাতে চলে আসি। অ্যান্থার হচ্ছে বাই লোব স্ট্রাকচার। এদিকে দেখো, অ্যান্থার হচ্ছে বাই লোব স্ট্রাকচার। জিনিসটাকে আমি এই পিকচারটাই এখানে ড্র করছি, একবার দেখে নাও। এই পিকচারটাই আমি এখানে ড্র করছি। ভাবো এটা হচ্ছে ফিলামেন্ট, ভাবো এটা হচ্ছে ফিলামেন্ট। এবার ফিলামেন্টের উপরে অ্যান্থারটা লেগে আছে। এই অ্যান্থারের এইটা একটা লোব, আর এইটা আর একটা লোব। কি বুঝতে পারলে তো? এবার এই লোবটার আমি যদি মাথাটাকে যদি এরকম করে কাটি, মাথাটাকে কেটে মাথাটাকে মনে করে উড়িয়ে দিলাম, টুপিটা সরাই দিলাম, তাহলে আমরা এইরকম দেখতে পাবো। এই যে এরকম দেখতে পাবো, এরকম দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এখানে লোব কোনটা আমি বলে দিচ্ছি, মন দিয়ে দেখবা। এইটা একটা লোব, এইটা একটা লোব, কি বুঝলা? আর এইটা আর একটা লোব, এইটা আর একটা লোব, এইটা। এটাকে আমি নাম দিলাম লোব ওয়ান, এটাকে আমি নাম দিলাম লোব টু, লোব টু। মাঝখানে যেটা আছে, এই যে মাঝখানে যেটা আছে, যেটা দুটো লোবকে কানেক্ট করে রেখেছে রেখেছে এইটার নাম হচ্ছে কানেকটিভ, এটার নাম হচ্ছে কানেকটিভ। কিন্তু কানেকটিভ কথাটা তোমাদের বইতে লেখা নাই, তোমাদের বইতে এটা লেখা আছে, তোমাদের বইতে এটা লেখা আছে হচ্ছে কানেকটিভ লেখা নাই, মানে এমনি খালি খাঁজ থাকে, ক্লেফট এরকম লেখা আছে। কিন্তু প্রতিটা লোবে দেখো আবার দুটা করে সেকশন আছে, হ্যাঁ কি না? দেখো তো, এইটা একটা সেকশন, ইয়েস অর নো? এইটা একটা সেকশন, কথাটা বুঝলা? আবার এই লোবে এইটা একটা সেকশন, আবার এইটা একটা সেকশন। কি কি বুঝতে পারলা তো? এই যে সেকশন গুলো, এই সেকশন গুলোর নাম হচ্ছে থিকা, এই সেকশন গুলোর নাম আবার হচ্ছে থিকা। এটা হচ্ছে থিকা ওয়ান, থিকা ওয়ান। এইটা ভাবো হচ্ছে থিকা টু, টি টু লিখে দিলাম। এইটা ভাবো হচ্ছে থিকা থ্রি, আর এইটা ভাবো থিকা ফোর। এইটুকুনি বুঝলাম। তাহলে লোব দুইটা, প্রতিটা লোবে আবার থিকা দুইটা, তাহলে টোটাল থিকা হচ্ছে চারটা। এবার প্রতিটা থিকার কর্নারে আবার এখানে একটা টিস্যু থাকে, প্রতিটা থিকার কর্নারে এখানে আবার টিস্যু থাকে। এই টিস্যুটা কিন্তু শুধু এই জায়গাটা না, ইমাজিন করো টিস্যুটা এই গোটাটা জুড়ে আছে এইরকম ভাবে, চারটা কর্নারে চারটা এরকম টিস্যু আছে। এই টিস্যুগুলোর নাম হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, খুবই ইম্পর্টেন্ট। টিস্যুটার নাম হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে কয়টা মাইক্রোস্পোরাঞ্জিয়াম হলো বলো তো? বলো। চারটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম হলো টোটাল। আর এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলোই, মানে এই টিস্যুটা ভিতরে টিস্যুটা আছে, আর এই টিস্যুটাই নিচের দিকে গিয়ে যে এরকম, মানে মানে ব্যাগ লাইক যে চেম্বারটা বানালো, এই চেম্বারটার নাম হচ্ছে পোলেন স্যাক। চেম্বারটার নাম হচ্ছে পোলেন স্যাক। এই পোলেন স্যাকের মধ্যেই থাউজেন্ডস অফ পোলেন গ্রেন তৈরি হয়, এখানেই পোলেন গ্রেন তৈরি হয়। পোলেন গ্রেন তৈরি হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম টিস্যুটা থেকেই। মাইক্রোস্পোরাঞ্জিয়াম কিন্তু একটা টিস্যু,
ওই টিস্যু থেকেই পোলেন গ্রেন তৈরি হয়। আর মাইক্রোস্পোরাঞ্জিয়াম থেকে পোলেন গ্রেন তৈরি হওয়ার প্রসেসটার নামই হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস, যেটা হচ্ছে ইভেন্টটা মানে ঘটনাটা, যেটা আমরা পরে পড়বো। এতক্ষণ পর্যন্ত স্ট্রাকচার পড়ালাম, এখনো স্ট্রাকচারই চলছে। এইটুকুনি বুঝতে পারলা কিনা বলো? ঠিক আছে। তাহলে যেহেতু এর দুটা লোব থাকার জন্য অ্যান্থারকে বলে বাইলোব। আর প্রতিটা লোবে কয়টা করে থিকা? দুটা করে থিকা। তো দুটা করে থিকা থাকার জন্য এটার নাম হচ্ছে ডাইথিকাস। আর এই টার্ম গুলো কিন্তু এনসিইআরটি তে লেখা আছে। এই যে দেখে নাও, কোথায় লেখা আছে বলে দিচ্ছি। এই যে বাইলোব লেখা আছে, আর এই যে দেখো লেখা আছে ডাইথিকাস। কি বুঝতে পারলাম? তাহলে এই জায়গাটা যা বললাম আমি তাই লেখা আছে, যে একটা অ্যান্থার হচ্ছে বাইলোবড হয়, যার মধ্যে দুটা করে থিকা থাকে, প্রতিটা লোবে দুটা করে থিকা থাকে, যার জন্য এটাকে বলে ডাইথিকাস। প্রতিটা লোবের মাঝখানে আবার খাঁজ থাকে, আমি খাঁজগুলোর নাম বলেছি কানেকটিভ, এখানে গ্রুভস লেখা আছে মানে খাঁজ। থিকা গুলোকে আলাদা করেছে। তারপরে ভিতরে থাকে একটা টিস্যু, প্রতিটা থিকার কর্নারে থাকে একটা টিস্যু, ওই টিস্যু গুলোর নাম হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া। তাহলে চারটা সাইড হলো, ফোর সাইডেড। এক মানে অ্যান্থারটা চারটা সাইড, ফোর সাইডেড, তাই ওটাকে কি বলে? টেট্রাগোনাল স্ট্রাকচার। টেট্রা মানে কি? চার। তো মোরালের সব ফ্লাওয়ারে এরকমই দেখতে হয়। এতটুকুনি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা তো হয়ে গেল। এবার মাইক্রোস্পোরাঞ্জিয়া মাইক্রোস্পোরাঞ্জিয়াটা ভিতরের দিকে ডেভেলপ হয়ে একটা ব্যাগের মতো বানায়। ব্যাগটার নাম কি বলেছিলাম? পোলেন স্যাক। এই পোলেন স্যাকটাই লঙ্গিটিউডিনালি মানে লম্বা ভাবে নিচের দিকে এক্সটেন্ড হয়ে, আর ওর মধ্যে কি তৈরি হয় বলতো? থাউজেন্ডস অফ পোলেন গ্রেনস তৈরি হয়। বুঝতে পারলা? এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে রাখবা। এটা হয়ে গেল তোমার অ্যান্থারের স্ট্রাকচার। এটা হয়ে গেল অ্যান্থারের স্ট্রাকচার। আর পোলেন গ্রেন তৈরি হওয়ার ঘটনাটাকে কি বলে? মাইক্রোস্পোরোজেনেসিস। এই যে নিচের দিকে যে আন্ডারলাইন করেছি ওটা। এবার চলে আসো, এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম তার স্ট্রাকচারটা এবার দেখে নিই। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার তাহলে দেখো, এবার মাইক্রোস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার। তাহলে আমি তোমাদেরকে কি বললাম যে এই ছবিটাতে দেখবা, এই যে এই ছবিটাতে কোন জায়গাটায় মাইক্রোস্পোরাঞ্জিয়াম, দেখে নাও। প্রতিটা টিকার কর্নারে আছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, তাই কি না? সিঙ্গুলারে বলে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, প্লুরালে বলে মাইক্রোস্পোরাঞ্জিয়া। এই এইটার স্ট্রাকচারটা আবার দেখো পরের পেজে আছে। এই যে নেক্সট পেজে আছে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার। এটা কিভাবে আছে? তুমি জিনিসটাকে এইভাবে ইমাজিন করো তো। এইটা হচ্ছে অ্যানথারটা, এই যে বাইলোবড। কি বুঝলা? প্রতিটা, এটা একটা থিকা, এটা একটা থিকা, দুটা থিকা, আবার এটা একটা থিকা, এটা একটা থিকা, দুটা থিকা।
প্রতিটা থিকার কর্নারে আবার কি আছে, এটা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এটা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এটা একটা, আর এইটা একটা, হ্যাঁ কি না? এবার এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের একটা পোর্শন, এই যে দেখো গোল করা পোর্শনকে এখানে বড় করে দেওয়া আছে, কি বুঝলা? তো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার খুব মন দিয়ে শুনবা, কিন্তু এটা না বুঝলে কিন্তু পোলেন গ্রেন কিভাবে তৈরি হয় শিখতে পারবা না। তো এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের একটা পার্ট, এই যে এই পার্টটা, দেখো এখানে একটা লেয়ার আছে, এখানে আবার একটা লেয়ার আছে, হ্যাঁ কি না? আবার বাইরের দিকে একটা লেয়ার আছে। তো ওটাই দেখো এখানে ম্যাগনিফাই করে দেখানো আছে, এখানে ম্যাগনিফাই করে দেখানো আছে। তো স্যার মাইক্রোস্পোরেঞ্জিয়ামের যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এই একদম ভিতরের পার্টটা, এই যে একদম ভিতরের পার্টটা, যেটাকে আমি 1 নাম্বার দিয়ে লেবেলিং করছি, 1 নাম্বার। এটার নাম কি দেওয়া আছে? মাইক্রোস্পোর মাদার সেল, যেটার আর একটা নাম হচ্ছে স্পোরোজেনাস টিস্যু, যেটার আর একটা নাম হচ্ছে স্পোরোজেনাস টিস্যু। টিস্যু কি দিয়ে তৈরি বলো? টিস্যু হচ্ছে অনেকগুলো সেল দিয়ে তৈরি। তাহলে স্পোরোজেনাস টিস্যুর সেলগুলোর নাম কি? মাইক্রোস্পোর মাদার সেল। দেখো এখানেও কিন্তু স্পোরোজেনাস টিস্যু লেখা আছে, আর স্পোরোজেনাস টিস্যুর মধ্যে কি আছে? মাইক্রোস্পোর মাদার সেল। স্যার এই মাইক্রোস্পোর মাদার সেলটার মানে কি? মাইক্রোস্পোর মাদার সেলটার মানে হচ্ছে এই সেলগুলো থেকেই পোলেন গ্রেন তৈরি হবে, এগুলোর থেকেই পোলেন গ্রেন তৈরি হবে। মাদার সেল মানে এগুলো হচ্ছে মাদার সেল, যেগুলোর থেকে পোলেন গ্রেন তৈরি হবে। তাই মাইক্রোস্পোর মাদার সেলের আর একটা নাম আমি পোলেন মাদার সেল বলতে পারি, হ্যাঁ কি না? যেহেতু ওগুলোর থেকে পোলেন তৈরি হচ্ছে। তো এটার শর্ট ফর্ম হচ্ছে পিএমসি, পোলেন মাদার সেল, পিএমসি, পিএমসি। স্যার মাইক্রোস্পোর মাদার সেল বললে তো এমএমসি হয়, হ্যাঁ কি না? কিন্তু এমএমসি কেন ইউজ করে না? কারণ তোমাদেরকে যখন ফিমেল পার্টটা পড়াবো, ওখানে আবার আছে মেগাস্পোর মাদার সেল। তাহলে মাইক্রোস্পোর মাদার সেলও এমএমসি, আবার মেগাস্পোর মাদার সেলও এমএমসি, তো দুটাই সেম হয়ে যাচ্ছে। তাই এটাকে পোলেন মাদার সেল আর পিএমসি বলবো সরি, আর ওইটাকে বলবো এমএমসি, মেগাস্পোর মাদার সেল, যেটা থেকে ওভাম তৈরি হবে ওইটা। এনিওয়ে, এইবার এর বাইরে যে 2 নাম্বার যেই জায়গাটায় লেবেলিং করছি, এই যে 2 নাম্বার যেটাতে লেবেলিং করলাম, এটার নাম হচ্ছে ট্যাপেটাম। আর ট্যাপেটাম কি করে? মাইক্রোস্পোর মাদার সেলকে নারিশমেন্ট প্রোভাইড করে, কি বুঝলা? নারিশমেন্ট প্রোভাইড করবে, এই যে একে মাইক্রোস্পোর মাদার সেলকে নারিশমেন্ট প্রোভাইড করে। কি বলবো? ওইদিকে তাকাও। এবার ট্যাপেটামের পরের যে সেলটা, মানে পরের যে লেয়ারটা, দেখো দুটা লেয়ার আছে, এই 3 নাম্বার লেবেলিং করছি, এটার নাম হচ্ছে মিডিল লেয়ার। তার বাইরে যে 4 নাম্বার লেবেলিং করলাম, এটার নাম হচ্ছে এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়াম। আর একদম বাইরের যে 5 নাম্বার লেয়ারটা, ওটার নাম হচ্ছে এপিডার্মিস। এবার 3 4 5, এই যে 3টা লেয়ার, এই 3টা লেয়ারের শুধুমাত্র প্রোটেকশন প্রোভাইড করা, শুধুমাত্র কি প্রোভাইড করা? প্রোটেকশন প্রোভাইড করা। তাহলে এটা হয়ে গেল একটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার। সবার বাইরে এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মিডল লেয়ার, এই 3টা প্রোটেকশনের জন্য। তারপরে আছে ট্যাপেটাম নারিশমেন্টের জন্য। কাকে নারিশমেন্ট দিবে? সবার ভিতরে কে আছে? মাইক্রোস্পোর মাদার সেল, যেগুলোর থেকে পোলেন গ্রেন তৈরি হবে, তাকে নারিশমেন্ট দেওয়ার জন্য। এইটুকুনি বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার? তাই এটাই দেখো একদম এইভাবেই লেখা আছে বইতে, খালি আমি ভিতর থেকে বাইরে বুঝালাম, 1 থেকে 5 বাইরের থেকে, আর কিন্তু বইতে লেখা আছে বাইরের থেকে ভিতরে। তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার কিরকম? যে সার্কুলার ইন আউটলাইন, মানে গোল মতো হয়। এবারে 4টা ওয়াল লেয়ার থাকে,
সবার বাইরের দিকে থাকে এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মিডিল লেয়ার, তারপরে থাকে ট্যাপেটা। এবার এই চারটার মধ্যে প্রথম তিনটা কিসের জন্য বললাম বলো? প্রোটেকশন। প্রথম তিনটা হচ্ছে প্রোটেকশনের জন্য, এই যে আউটার থ্রি ওয়ালটা প্রোটেকশনের জন্য। আর লাস্টের যে মানে ট্যাপেটামটা কিসের জন্য বললাম? ট্যাপেটামটা কিসের জন্য বলেছিলাম বলো? নারিশমেন্টের জন্য। পোলেন গ্রেন যে তৈরি হবে মাইক্রোস্পোর মাদার সেল থেকে, যে পোলেন গ্রেন তৈরি হবে, ওই পোলেন গ্রেনের ডেভেলপমেন্টের জন্য যা নারিশমেন্ট লাগে সেইটার জন্য ট্যাপেটাম হলো। ট্যাপেটামের সেলগুলো কিরকম হয়? ট্যাপেটামের সেলগুলো কিরকম হয়? ট্যাপেটামের সেলগুলোর মধ্যে ডেন্স সাইটোপ্লাজম থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে। আর একটা সেলের মধ্যে মোর দেন ওয়ান নিউক্লিয়াস থাকে, মানে একটার বেশি নিউক্লিয়াস থাকে। মাল্টি নিউক্লিয়েটেড বা বাই নিউক্লিয়েটেড হয়। বাই নিউক্লিয়েটেড মানে বাই মানে কি, দুটা নিউক্লিয়েটেড। এবার এখানে একটা কোয়েশ্চেন করেছে। কি কোয়েশ্চেন করেছে? ক্যান ইউ থিঙ্ক অফ হাউ ট্যাপেটাল সেলস কুড বিকাম বাইনিউক্লিয়েট? কিভাবে ট্যাপেটাল সেলের একটা সেলের মধ্যে দুটা নিউক্লিয়াস হয়? ট্যাপেটাম সেলের মধ্যে একটা সেলের মধ্যে দুটা নিউক্লিয়াস কিভাবে হয়? জেনারেলি আমাদের কি হয়, ধরে নাও এটা একটা সেল, এটা একটা নিউক্লিয়াস। প্রথমে কি হয়, নিউক্লিয়াসের ডিভিশন হয়ে দুটা নিউক্লিয়াস হয়, তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন হয়ে দুটা সেল তৈরি হয়, হ্যাঁ কি না? জেনারেলি এটা হয়। প্রথম সে যখন নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে তখন ওটাকে কি বলে? ক্যারিও ক্যারিওকাইনেসিস। আর যখন সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে তখন ওটাকে কি বলে? সাইটোকাইনেসিস। তো ব্যাপারটা হচ্ছে, যদি সাইটোকাইনেসিস না হয় মানে ক্যারিওকাইনেসিস হলো, মানে সেলের ভিতরে দুটা নিউক্লিয়াস তৈরি হলো কিন্তু সাইটোকাইনেসিস হলো না, তাহলে ওটা দেখো তো বাই নিউক্লিয়েটেড হয়ে গেল না? এইটার নাম হচ্ছে এন্ডোমাইটোসিস। প্রসেসটার নাম কি? এন্ডোমাইটোসিস। এন্ডো মানে ভিতরে, ভিতরে মাইটোসিস হয়ে গেল, এন্ডোমাইটোসিস। তাহলে এটার অ্যান্সারটা কি লিখবো? এটার অ্যান্সারটা লিখবো হচ্ছে এর অ্যান্সারটা লিখে রাখো। আচ্ছা, এর অ্যান্সারটা লিখে রাখো, এই যে এখানে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। এন্ডোমাইটোসিস endomitosis where nucleus division nuclear division ব্র্যাকেটে ক্যারিওকাইনেসিস takes place, but cytokinesis cytokinesis ব্র্যাকেটে সেল ডিভিশন does not occur। এটা হচ্ছে এর অ্যান্সার, যে ট্যাপেটাল সেলগুলোর বাইনিউক্লিয়েটেড হওয়ার কারণ। ট্যাপেটাল সেল আবার দেখাচ্ছি, এই যে এই সেলগুলো ছিল 2 নম্বর লেয়ারটা, এগুলো হচ্ছে ট্যাপেটাম। দেখো ট্যাপেটামের সেলগুলোকে ট্যাপেটাল সেল বলে। তো এর মধ্যে বলেছে কি, ডেন্স সাইটোপ্লাজম হয়, সাইটোপ্লাজমটা ঘন হয় কিন্তু ভিতরে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস থাকে, দুটা করে নিউক্লিয়াস থাকে। তার মানে কি, নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে কিন্তু সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে না। আর ট্যাপেটামের ফাংশন কি, যখন এই যে পোলেন গ্রেন তৈরি হবে মাইক্রোস্পোর মাদার সেল থেকে, তখন কি প্রোভাইড করা? নারিশমেন্ট প্রোভাইড করা। হলো? তাহলে এখানে গিয়ে শেষ হলো তোমার স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারের পরে আমরা কি পড়বো? ইভেন্ট, হ্যাঁ কি না? হেডিংটা কি ছিল? ইভেন্ট। তাহলে আমরা এখন পড়লাম পোলেন মাদার সেল অর মাইক্রোস্পোর মাদার সেল। এই মাইক্রোস্পোর মাদার সেল থেকে তৈরি হবে মাইক্রোস্পোর। ঠিক আছে?
ভাবো এটা হচ্ছে পোলেন মাদার সেল। এবার গ্যামেট তৈরি হচ্ছে। পোলেন গ্রেন তো গ্যামেট। গ্যামেট তৈরি হওয়ার সময় কোন সেল ডিভিশন হয়? মাইটোসিস না মিওসিস? মিওসিস সেল ডিভিশন হয়। এবার মিওসিস সেল ডিভিশন হলে একটা সেল থেকে কটা সেল তৈরি হয়? চারটা সেল তৈরি হয়, হ্যাঁ কি না? তাহলে চারটা মাইক্রোস্পোর তৈরি হলো। তাহলে মাইক্রোস্পোর মানে গ্যামেটরা তো সবসময় হ্যাপ্লয়েড হয়, তাহলে তার মাদার সেলটা কিরকম হতে হবে? ডিপ্লয়েড হতে হবে, 2n। কেস অর নো? এই মাইক্রোস্পোর গুলোর চারিদিকে, ভাবো এইগুলো এক একটা মাইক্রোস্পোর, এই মাইক্রোস্পোর গুলোর চারিদিকে যখন প্রোটেক্টিভ ওয়াল তৈরি হয়ে যায়, প্রোটেক্টিভ ওয়াল তৈরি হয়ে যায় এরকম, যেটাকে বলে হচ্ছে এক্সাইন, তখন এগুলো হয়ে গেল পোলেন গ্রেন। তখন এগুলো কি হয়ে গেল? পোলেন গ্রেন। এই পোলেন গ্রেন গুলোই যখন অ্যান্থারটা শুকিয়ে ফেটে যাবে, অ্যান্থার শুকিয়ে ফেটে যাওয়াকে ডেহিসেন্স পাওয়া বলে। কি বলে? ডেহিসেন্স। দেখিয়ে দিচ্ছি কোথায় আছে লেখাটা। ডেহিসেন্স যখন হবে তখন এই পোলেন গ্রেন গুলো হাওয়ার মধ্যে বেরিয়ে যাবে, হয়ে ওগুলো অন্য ফুলের স্টিগমার উপরে গিয়ে পড়বে, তাই তো? তাই এই যে প্রসেসটা, এই যে গোটা প্রসেসটা, এই প্রসেসটার নামই হচ্ছে কি বলতো? মাইক্রোস্পোরোজেনেসিস। কিন্তু এটা যতটা আমি ইজি ওয়েতে এত একটা লাইনে দেখিয়ে দিলাম, এটা অত ইজি না, এখানে অনেক ঘটনা আছে। প্রথমে মাইক্রোস্পোর তৈরি হওয়ার প্রসেসটা আমরা দেখব, তারপরে মাইক্রোস্পোর গুলোর চারিদিকে এই যে এরকম প্রোটেক্টিভ ওয়াল তৈরি হয়ে যে পোলেন গ্রেন তৈরি হচ্ছে সেটা আমরা দেখব। মানে বেসিক্যালি পোলেন গ্রেনের স্ট্রাকচারটাও আমাদেরকে পড়তে হবে। হলো? তাহলে জিনিসটা দেখো, ভালো করে শোনো। আমাকে বলো তো, প্রতিটা এটা হচ্ছে একটা লোব, একবার ডিভিশন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা লোব। এই লোবের মধ্যে এটা হচ্ছে একটা থিকা। থিকার মধ্যে এই টিস্যুটার নাম বলো এবার। টিস্যুটার নাম বলো। না, টিস্যুটার নাম ছিল মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ওই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে যে টিস্যুটা থাকে তার নাম হচ্ছে স্পোরোজেনাস টিস্যু। কি বুঝতে পারলা তো? এই স্পোরোজেনাস টিস্যু থেকে আমাদের এবার স্টার্ট করতে হবে পোলেন গ্রেন তৈরি হওয়ার প্রসেস। আছো তো? না থাকলে একবারে বলে দিলাম কিন্তু। আর এই বছর যেটা হবে সেটা হচ্ছে, এই বছর কিন্তু প্রতিদিনের পড়া আমি প্রতিদিন ধরবো। মানে আজকে যেটা পড়াচ্ছি ওটা পরের দিন ধরবো, তারপরের দিন যেটা পড়াবো প্রতিদিনের পড়া রেগুলার আমি ধরবো, ঠিক আছে? তাহলে মাইক্রোস্পোরোজেনেসিস মানে পোলেন গ্রেন তৈরি হওয়ার প্রসেস, স্পোরোজেনাস টিস্যু থেকে পোলেন গ্রেন তৈরি হওয়ার প্রসেস, এরই নাম হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, যেটা আমরা এখন করব। তাহলে শুরু কোথা থেকে করব? স্পোরোজেনাস টিস্যু থেকে। কোথা থেকে শুরু করব? এই যে দেখে নাও, কোথা থেকে শুরু করব? স্পোরোজেনাস টিস্যু থেকে শুরু করব। ক্লিয়ার? দেখো, তার মানে এবার তুমি ভাবো, এইখানে হচ্ছে, ভাবো এটা হচ্ছে স্পোরোজেনাস টিস্যু। এই যে এরকম করে ভাবো, এটা একটা লোব, এই লোবের মধ্যে এটা একটা থিকা, এই থিকার মধ্যে এটা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে এগুলো হচ্ছে স্পোরোজেনাস টিস্যু আছে। এরকম স্পোরোজেনাস টিস্যু আছে। এই স্পোরোজেনাস টিস্যুগুলোরই এখন ডিফারেন্সিয়েশন হবে। হুম। দেখো এই তাহলে এগুলো তো হয়ে গেল সব স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যু। এবার টিস্যু কি দিয়ে তৈরি বলো? টিস্যু কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। তাহলে স্পোরোজেনাস টিস্যুর
এক একটা সেল, ভাবো এটা হচ্ছে স্পোরোজিনাস টিস্যুর একটা সেল, ভাবো এটা একটা সেল, এই সেলটার নাম কি? মাইক্রোস্পোর মাদার সেল। और মাইক্রোস্পোরের জায়গায় কি লিখবো? পোলেন মাদার সেল। তাহলে এটা শর্ট ফর্ম কি হচ্ছে? পিএমসি, পোলেন মাদার সেল। এমএমসি বলবো না, কারণ এই এমএমসি টা আবার পরে আসবে, মেগাস্পোরের ক্ষেত্রে আবার এমএমসি হয়ে যাবে, তাই দুটো একই হয়ে যাবে জন্য এটা পোলেন মাদার সেল, শর্টে পিএমসি বলবো। এবার এই মাইক্রোস্পোর মাদার সেলটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই এটা ডিপ্লয়েড। তাহলে যখন এটা ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড যদি হয় তাহলে এইটা যখন মিওসিস হবে, মিওসিস তো তোমার দুটা স্টেপে হয়, মিওসিস ওয়ান, তারপরে হবে মিওসিস টু, হলে চারটা সেল তৈরি হবে, হ্যাঁ কি না? হবে এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। কিন্তু এই চারটা সেল একই সাথে একটা প্রোটেক্টিভ কভারিং এর মধ্যে থাকে। এই প্রোটেক্টিভ কভারিংটার নাম হচ্ছে ক্যালোজ। প্রোটেক্টিভ কভারিংটার নাম কি? ক্যালোজ। আর ওর ভিতরে যে চারটা সেল তৈরি হলো, এই এক একটা সেলই হচ্ছে মাইক্রোস্পোর, এক একটা সেলই হচ্ছে মাইক্রোস্পোর। তাহলে মাইক্রোস্পোর গুলো, তাহলে ডিপ্লয়েড সেল যদি মিওসিস হয় তাহলে মাইক্রোস্পোর গুলো কি হবে? হ্যাপ্লয়েড। তাহলে এইটাকে বলে মাইক্রোস্পোর। এবার একটা জায়গা, একটা ক্যালোজের মধ্যে চারটা মাইক্রোস্পোর আছে, তাই এটাকে বলে মাইক্রোস্পোর টেট্রাড। টেট্রা মানে হচ্ছে চার। বুঝলা এইটুকু? এবার হবে কি, এই ক্যালোজটা একটা এনজাইম দিয়ে, এই ক্যালোজটা একটা এনজাইম দিয়ে ডিসলভ হয়ে যাবে। এনজাইমটার নাম হচ্ছে ক্যালেজ। এটা বইতে লেখা নাই, তাও বলে দিচ্ছি। ক্যালেজ এনজাইম দিয়ে ক্যালোজটা ডিসলভ হয়ে যাবে। ডিসলভ হয়ে গেলে এই মাইক্রোস্পোর টেট্রাডের মধ্যে থাকা চারটা মাইক্রোস্পোর সেপারেট সেপারেট হয়ে যাবে, হ্যাঁ কি না? চারটা মাইক্রোস্পোর সেপারেট সেপারেট হয়ে যাবে। এবার প্রতিটা মাইক্রোস্পোরের চারিদিকে প্রোটেক্টিভ লেয়ার হবে, আবার ভিতরেও একটা ঘটনা ঘটবে, বাইরেও একটা ঘটনা ঘটবে, ভিতরেও একটা ঘটনা ঘটবে। তো এখানে চারটার বদলে আমি একটাকেই ভালো করে দেখাচ্ছি। একটা মাইক্রোস্পোরকে আমি বড় করে ভালো করে দেখাচ্ছি। এবার বলো, মাইক্রোস্পোরের ভিতরে নিউক্লিয়াস তো আছে একটা, হ্যাঁ কি না? এই নিউক্লিয়াসটা এবার মাইটোসিস সেল ডিভিশন হয়ে দুটা নিউক্লিয়াস হয়ে যাবে। মাইটোসিস সেল ডিভিশন, মাইটোসিস, মিওসিস না কিন্তু, মাইটোসিস। মাইটোসিস সেল ডিভিশন হলে দুটা নিউক্লিয়াস হলো। একটা নিউক্লিয়াস বেশিরভাগ সাইটোপ্লাজমটা নিয়ে একটা সেল বানাবে। একটা নিউক্লিয়াস কি বললাম? বেশিরভাগ সাইটোপ্লাজমটাকে অ্যাকোয়ার করে একটা সেল বানাবে, যেটাকে বলে হচ্ছে ভেজিটেটিভ সেল, যেটাকে বলে হচ্ছে ভেজিটেটিভ সেল। আর আরেকটা নিউক্লিয়াস অল্প একটু সাইটোপ্লাজমকে অ্যাকোয়ার করে ছোট্ট আরেকটা সেল বানাবে, যেটাকে বলে হচ্ছে জেনারেটিভ সেল। যেটাকে কি বলে? জেনারেটিভ সেল। এগুলোর কাজ আমি পরে বলে দিচ্ছি। এবার কি হবে, এই পোলেন গ্রেনকে প্রোটেক্ট করার জন্য এর বাইরের দিকে একটা কন্টিনিউয়াস প্রোটেক্টিভ লেয়ার তৈরি হবে। এই কন্টিনিউয়াস প্রোটেক্টিভ লেয়ারটার নাম হচ্ছে ইনটাইন। ইনটাইন। আর ইনটাইনটা আমি বললাম কন্টিনিউয়াস, মানে ওখানে কোনো গ্যাপ থাকবে না, কন্টিনিউয়াস। আর তার বাইরের দিকে আর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হবে, যেটা কন্টিনিউয়াস হবে না, মানে এরকম যাচ্ছে কাঁটার মতো হয়ে একটা গ্যাপ হবে, আবার এরকম যাচ্ছে কাঁটার মতো, আবার একটু গ্যাপ আছে, আবার যাচ্ছে এরকম, আবার এরকম গ্যাপ আছে, আবার এরকম যাচ্ছে, এরকম গ্যাপ আছে, এইরকম, এইরকম। এই যে বাইরের প্রোটেক্টিভ লেয়ারটা, এটাকে বলে হচ্ছে এক্সাইন।
এটাকে বলা হচ্ছে এক্সাইম। স্যার ইনটাইনটা কন্টিনিউয়াস কিন্তু এক্সাইমটা কন্টিনিউয়াস না। এক্সাইমটা একটা খুব টাফ সাবস্টেন্স দিয়ে তৈরি। এক্সাইমটা একটা খুব টাফ সাবস্টেন্স দিয়ে তৈরি যেটার নাম হচ্ছে স্পোরোপোলেনিন। যেটার নাম কি বললাম? স্পোরোপোলেনিন, যেটা কিনা খুবই টাফ। স্যার এই স্পোরোপোলেনিন কি? আমি তোমাকে বলছি, স্পোরোপোলেনিন হচ্ছে একটা কেমিক্যাল, খুব টাফ একটা কেমিক্যাল। স্পোরোপোলেনিন হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড, ফিনাইল প্রোপানয়েডস, তারপর হচ্ছে ফেনালিক্স, এগুলো জিনিস দিয়ে তৈরি, তো ওগুলো আমাদের লাগবে না। কিন্তু স্পোরোপোলেনিন কথাটা লাগবেই লাগবে। এক্সাইম কি দিয়ে তৈরি? স্পোরোপোলেনিন দিয়ে তৈরি। তাহলে পোলেন গ্রেনের সব থেকে আউটার মোস্ট লেয়ার হচ্ছে এক্সাইম। কিন্তু এক্সাইমটা কন্টিনিউয়াস না, মাঝে মাঝে গ্যাপ আছে, হ্যাঁ কি না? এই গ্যাপ গুলোর নাম হচ্ছে জার্ম পোর। গ্যাপ গুলোর নাম কি বললাম? জার্ম পোর। এই জার্ম পোরের ফাংশনও আমি পরে বলে দিচ্ছি। এক্সাইনের পরের লেয়ারটার নাম কি বললাম? ইনটাইম। আর স্যার এক্সাইনটা তো স্পোরোপোলেনিন দিয়ে তৈরি বললাম, ইনটাইনটা কি দিয়ে তৈরি? ইনটাইনটা হচ্ছে সেলুলোজ আর পেকটিন দিয়ে তৈরি। সেলুলোজ আর পেকটিন দিয়ে তৈরি। এই যেগুলো দিয়ে প্ল্যান্টের সেল ওয়াল তৈরি হয় নরমাল, সেলুলোজ আর পেকটিন দিয়ে তৈরি। এবার এবার আমাকে বলো, মাইক্রোস্পোর টেট্রাডের মধ্যে প্রতিটা সেল ছিল হ্যাপ্লয়েড, হ্যাঁ কি না? এম। এবার মাইটোসিস হয়ে যে দুটা সেল তৈরি হলো, ভেজিটেটিভ আর জেনারেটিভ, মাইটোসিসে কি ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয় না একই থাকে? ক্রোমোজোম নাম্বার কি হাফ হয়ে যায় নাকি একই থাকে? একই থাকে। একই থাকলে ভেজিটেটিভ সেলও কি হবে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। জেনারেটিভ সেলও কি হবে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। এইটুকুনি বুঝতে পারলা কিনা বল? ডান। এটা হয়ে গেল তোমার, এইটা হয়ে গেল এক একটা পোলেন গ্রেন। এগুলো হয়ে গেল এক একটা পোলেন গ্রেন। তাহলে এটাও একটা পোলেন গ্রেন হয়ে যাবে, এটাও একটা পোলেন গ্রেন হয়ে যাবে, এটাও একটা পোলেন গ্রেন হয়ে যাবে, এটাও একটা পোলেন গ্রেন হয়ে যাবে। কি বুঝতে পারলা? এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, এই তোমার ভেজিটেটিভ সেল, জেনারেটিভ সেল, জার্ম পোর, এক্সাইন, ইনটাইন, এগুলার কাজ কি? এগুলার কি কাজ? এবার এগুলার কাজ একটা একটা করে বলি। দেখো, আলটিমেটলি কি হবে, এই পোলেন গ্রেনটা কোন ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের উপরে এসে পড়বে, হ্যাঁ কি না? ভাবো এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের এটার নাম কি? স্টিগমা। এইটার নাম কি? স্টাইল। এইটার নাম কি? ওভারি। তাই তো? এবার মনে রাখবা, ওভারির ভিতরে এরকম একটা স্ট্রাকচার থাকে, এটার নাম হচ্ছে ওভিউল। ঠিক আছে? এবার ওভিউলের মধ্যে এখন জেনে রাখো দুইটা ইম্পর্টেন্ট সেল থাকে। একটা সেল হচ্ছে এগ, আর একটা সেল হচ্ছে পোলার নিউক্লিয়াই। একটা কি বললাম? এগ। হুম। এইদিকে না, সরি, এইদিকে লিখি। একটা হচ্ছে তোমার এগ, একটা হচ্ছে পোলার নিউক্লিয়াই। পোলার নিউক্লিয়াই। তো মনে করো এখানে কোনো একটা পোলেন গ্রেন এসে এখানে পড়লো, তাহলে পোলেন গ্রেনের সবার বাইরে আছে এক্সাইন, হ্যাঁ কি না? ভাবো সবার বাইরে আছে এক্সাইন। আর এক্সাইন গুলোর মাঝে মাঝে যে গ্যাপ গুলো আছে, গ্যাপ গুলোর নাম হচ্ছে জার্ম পোর।
তারপরে আছে হচ্ছে তোমার ইনটাইল, তারপরে আছে ইনটাইল। আর পোলেন গ্রেনের মধ্যে দুটা সেল আছে, একটা সেল হচ্ছে তোমার বড় হয়, ভাবো এটা হচ্ছে বড় সেলটা, যেটা নাম হচ্ছে ভেজিটেটিভ সেল, ভিসি লিখে দিলাম। আর একটা সেল ছোট হয়, ছোট সেলটার নাম কি, জেনারেটিভ সেল, জিসি লিখে দিলাম, জেনারেটিভ সেল, তাই তো। তো একটা পোলেন গ্রেন যখন স্টিগমার উপরে এসে পড়বে, তখন এখানে পোলেন টিউব তৈরি হয়, এখান দিয়ে পোলেন টিউব তৈরি হবে। এবার পোলেন টিউবটা বের হয় কোন দিক দিয়ে, এই জার্ম পোর দিয়ে বের হয়, বুঝলে এবার জার্ম পোরের ফাংশন। তাহলে জার্ম পোর প্রোভাইডস দ্য পাথ থ্রু হুইচ পোলেন টিউব ফর্মস ইনটু দ্য স্টিগমা। তো এবার এই পোলেন টিউবটা তৈরি তো হলো, এবার এই পোলেন টিউবটা আলটিমেটলি একদম ওভারির ভেতরে ওভিউলের মধ্যে ঢুকে যায়, একেবারে এই যে তোমার ওভিউল পর্যন্ত চলে আসলো। এবার স্যার এটা কি তৈরি হলো, এটা তৈরি হলো হচ্ছে তোমার পোলেন টিউব, হ্যাঁ কি না। তো স্যার পোলেন টিউবটা কিভাবে তৈরি হয়, এই যে ভেজিটেটিভ সেলটা পোলেন টিউব বানায়। তাহলে ভেজিটেটিভ সেলের ফাংশন হয়ে গেল কি, বুঝতে পারলা তো। এবার হবে কি জেনারেটিভ সেল, জেনারেটিভ সেলটা এই পোলেন টিউবের মধ্যে ঢুকে যাবে, জেনারেটিভ সেলটা পোলেন টিউবের মধ্যে ঢুকে যায়। যখন ঢুকে যায় এই জেনারেটিভ সেলটা ডিভাইড হয়ে আবার দুটা সেল হয়ে যায়, এই দুটা হচ্ছে দুইটা মেল গ্যামেট। কি বললাম, এই দুইটা কি, দুইটা মেল গ্যামেট। তো একটা মেল গ্যামেট, আচ্ছা এক সেকেন্ড ভাবো, এটা একটা মেল গ্যামেট, এটা আর একটা মেল গ্যামেট। আমি নাম দিলাম একটা মেল গ্যামেট নাম্বার 1, এটার নাম দিলাম মেল গ্যামেট নাম্বার 2। তো কি হয়, একটা মেল গ্যামেট গিয়ে তোমার ফিউজ হয় হচ্ছে এগের সাথে, বুঝতে পারছো। আর একটা মেল গ্যামেট গিয়ে ফিউজ হয় পোলার নিউক্লিয়াই এর সাথে। এগের সাথে যদি ফিউজ হয়, তাহলে এগটা, এগ প্লাস মেল গ্যামেট নাম্বার 1 হয়ে গেল, ওটা জাইগোট, কথাটা বুঝলা। আর পোলার নিউক্লিয়াই প্লাস সেকেন্ড মেল গ্যামেট, মেল গ্যামেট নাম্বার 2, ওটা হয়ে যায় এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এই এন্ডোস্পার্মের মধ্যে জাইগোটের ডেভেলপমেন্টের জন্য ফুড স্টোর থাকে, কি স্টোর থাকে, ফুড স্টোর থাকে। এইটুকুনি বুঝতে পারলাম না বলো। তাহলে ফ্লাওয়ারিং প্ল্যান্টে ফার্টিলাইজেশন দুইবার হয়, ফার্টিলাইজেশন দুইবার হচ্ছে, একটা মেল গ্যামেট ফার্টিলাইজ করছে এগ কে, আর একটা মেল গ্যামেট ফার্টিলাইজ করছে পোলার নিউক্লিয়াই কে। তাই ফিমেল ফ্লাওয়ারিং প্ল্যান্টের ফার্টিলাইজেশন কে কি বলে, ডাবল ফার্টিলাইজেশন, দুইবার। তাহলে এবার, এইবার বলো তো তুমি, জার্ম পোরের ফাংশন বোঝা গেল, এই যে জার্ম পোরের ফাংশন হয়ে গেল। আচ্ছা দেখো, একটা একটা করে আসি। জার্ম পোরের ফাংশন হয়ে গেল, যেটা দিয়ে পোলেন টিউবটা বের হয়, হ্যাঁ কি না। ভেজিটেটিভ সেলের ফাংশন কি হলো, এ পোলেন টিউব বানায়। জেনারেটিভ সেল কি হয়ে গেল, এই জেনারেটিভ সেলটা ডিভাইড হয়ে দুটা মেল গ্যামেট হয়, একটা মেল গ্যামেট এগের সাথে ফিউজ হয়, আর একটা মেল গ্যামেট পোলার নিউক্লিয়াই এর সাথে ফিউজ হয়। এক্সাইনের ফাংশন তো হচ্ছে তোমার প্রোটেক্ট করা, ইনটাইনেরও ফাংশন হচ্ছে প্রোটেক্ট করা। এইটুকুনি বুঝতে পারলা কিনা বলো। ওকে, তাহলে এই যে টোটাল প্রসেসটা বললাম, এই প্রসেসটার নামই হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। এই যে এটার গোটাটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। এক সেকেন্ড, এটাকে একটু ছোট করে দিই, ছোট করে এটাকে একটু এই দিকে এনে দিই। এইবার দেখো গোটাটা একটা জায়গায় চলে আসলো, হ্যাঁ কি না। এই গোটা প্রসেসটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস।
হয়ে গেল। তাহলে মাইক্রোস্পোরোজেনেসিসের কোথা থেকে শুরু হলো? স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যু তোমার হচ্ছে ওর মধ্যে সেলগুলোকে কি বলে? পোলেন মাদার সেল, যেগুলোর মিওসিস হয়ে একটা ক্যাপসুলের মধ্যে মাইক্রোস্পোর টেট্রাড তৈরি হবে। ক্যাপসুলটার নাম কি? ক্যালোজ। ওই ক্যালোজটা পরে একটা এনজাইম, ক্যালেজ এনজাইম দিয়ে ডিজলভ হয়ে যাবে, তখন প্রতিটা মাইক্রোস্পোর সেপারেট সেপারেট হয়ে গেল। এবার এই মাইক্রোস্পোর গুলোর ফার্দার ডেভেলপমেন্ট হবে, যেখানে ভিতরে দুটো নিউক্লিয়াস হয়ে যাবে। কোন সেল ডিভিশন হবে? মাইটোসিস সেল ডিভিশন হবে। তার একটা সেল হয়ে যাবে ভেজিটেটিভ সেল, যেটা বড় হয়, আর ওর সাইটোপ্লাজমে ভেসে থাকে ছোট আর একটা সেল, যেটার নাম জেনারেটিভ সেল। আর বাইরের দিকে আউটার মোস্ট যে কভারিংটা, সেটার নাম হয়ে গেল এক্সাইন, যেটা কি দিয়ে তৈরি? একটা টাফ সাবস্টেন্স, স্পোরোপোলেনিন। আর তার ভিতরে আছে ইনটাইন, আর ইনটাইন কি দিয়ে তৈরি? সেলুলোজ আর পেকটিন দিয়ে তৈরি। এটা পোলেন গ্রেনেরও স্ট্রাকচারটা হয়ে গেল। তাহলে এবার বই থেকে দাগায় নাও, দেখো মাইক্রোস্পোরোজেনেসিস শুরু হয়ে গেল তোমার। এখান থেকে ব্র্যাকেট করবা, এখান থেকে ব্র্যাকেট করলা। শুরু হচ্ছে তোমার স্পোরোজেনাস টিস্যু থেকে, যেটার মিওটিক সেল ডিভিশন হবে, মিওসিস হলে কি তৈরি হবে? মাইক্রোস্পোর টেট্রা, ঠিক না? এবার এখানে একটা কোয়েশ্চেন করেছে, হোয়াট উড বি দ্য প্লয়েডি অফ দ্য সেলস অফ দ্য টেট্রা। মিওসিস হচ্ছে, মিওসিস হলে মিওসিসের পরে ওদের প্লয়েডিটা কি হয়ে যাবে? হ্যাপ্লয়েড, ঠিক না? নেক্সট, এখানে ডেফিনেশনটা দেওয়া আছে যে স্পোরোজেনাস টিস্যুর এক একটা সেলের নাম কি? পোলেন মাদার সেল। অর আরো একটা নাম আছে মাইক্রোস্পোর মাদার সেল। এখানে লেখা আছে পোলেন অর মাইক্রোস্পোর মাদার সেল। আমরা পোলেন মাদার সেলই ইউজ করব, পিএমসি। তো ওটার মিওসিস সেল ডিভিশন হচ্ছে, মিওসিস সেল ডিভিশন হয়ে পোলেন গ্রেন তৈরি হওয়ার প্রসেসেরই নাম হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। তো মাইক্রোস্পোরোজেনেসিসের ফার্স্ট স্টেপে একটা সেল ডিভাইড হয়ে চারটা সেল তৈরি করে, চারটা মাইক্রোস্পোর তৈরি করে, তাই ওটাকে মাইক্রোস্পোর টেট্রাড বলে। এবার ওটার চারিদিকে যে ক্যালোজ যেটা থাকে, ওটা, তো অ্যানথারটা যখন ম্যাচিওর হয়ে ডিহাইড্রেট, মানে যখন জলটা শুকিয়ে যায়, তখন ওই ক্যালোজের যে লেয়ারটা ওটাও ডিসলভ হয়ে যায়, তখন মাইক্রোস্পোর গুলো ডিসোসিয়েট হয়ে যায়, মানে আলাদা আলাদা হয়ে যায়, হয়ে এক একটা পোলেন গ্রেন হয়। এবার হয়ে গেল, এখান থেকে এত অব্দি মাইক্রোস্পোরোজেনেসিস হয়ে গেল। কিন্তু পোলেন গ্রেনের ফার্দার ডেভেলপমেন্টও আবার তোমাদেরকে পড়তে হবে। তো এখানটাতে সেরকম কিছু নেই, এখানটাতে হচ্ছে তোমার, এখান থেকে তুমি একটা হার্ড ব্র্যাকেট করো। এখানে কি লেখা আছে যে তুমি হিবিস্কাস মানে জবা ফুলের যদি ওই যে স্ট্যামেনে যদি তুমি হাত দাও, তাহলে একটা মানে তোমার হাতে ইয়েলো কালারের পাউডারি পোলেন গ্রেন গুলো লেগে যাবে। ওগুলোকে তুমি জলের মধ্যে দিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখবা, তাহলে তুমি এইরকম স্ট্রাকচার দেখতে পাবা, এইরকম, এই যে এরকম ধরনের। তো এই যে কাটা কাটা স্ট্রাকচার, কাটার মতো বাইরের দিকে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কি বলতো? এটা হচ্ছে এক্সাইন। এর ভিতরে আছে ইনটাইন, তার ভিতরে যা আছে আছে। তো এইখানে দেখো, এবার এখানে স্ট্রাকচারটা কিরকম দেওয়া আছে। এইটা শুরুটা ভাবো, এটা হচ্ছে ভাবো পোলেন মাদার সেল, পিএমসি, যেটা হচ্ছে ডিপ্লয়েড। দেখো এখানে মিওসিস হলো, মিওসিস হয়ে এই যে চারটা টেট্রাড বানালো, হ্যাঁ কি না? মাইক্রোস্পোর টেট্রাড বানালো, আর একদম আউটার মোস্ট কভারিংটার নাম হচ্ছে ক্যালোজ। এবার এইটা হচ্ছে একটা মাইক্রোস্পোর, ভাবো এটা একটা মাইক্রোস্পোর, কিন্তু এই মাইক্রোস্পোরের ভিতরে নিউক্লিয়াসটার আবার কি সেল ডিভিশন হবে? মাইটোসিস সেল ডিভিশন হবে। দেখো মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে, এই যে দেখো এখানে স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে? তাহলে মাইটোসিস সেল ডিভিশন হলো। মাইটোসিস সেল ডিভিশন হলে আবার দুটা নিউক্লিয়াস হয়ে যাবে, আর দুটা নিউক্লিয়াস দুটা সেল হয়ে যাবে। যেটা বড় বেশি সাইটোপ্লাজম নিয়ে আছে ওটা হয়ে গেল ভেজিটেটিভ সেল, আর যেটা ছোট হয়ে আছে যেটা জেনারেটিভ সেল। ভেজিটেটিভ সেলটা বানাবে কি বলতো? পোলেন টিউব বানাবে।
আর জেনারেটিভ সেলটা বানাবে দুইটা মেল গ্যামেট, দুইটা মেল গ্যামেট বানাবে। এটুকুনি বুঝতে পারলে তো? তাহলে এটাই দেখো, এবার পোলেন গ্রেনের স্ট্রাকচার এখানে দেওয়া আছে, এখান থেকে পোলেন গ্রেনের স্ট্রাকচারটা ব্র্যাকেট করবা। যে সাইজ হচ্ছে 25 থেকে 50 মাইক্রোমিটারের মতো, খুবই ছোট। সবার বাইরের দিকে আছে এক্সাইন। এক্সাইনটা হচ্ছে কি দিয়ে তৈরি বলেছিলাম? স্পোরোপোলেনিন দিয়ে তৈরি। আর এটা হচ্ছে মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক ম্যাটার। কি থেকে রেজিস্ট্যান্ট? এটা হাই টেম্পারেচারেও কিছু হয় না, স্ট্রং অ্যাসিডেও কিছু হয় না, স্ট্রং অ্যালকালাইতেও কিছু হয় না, কোনো এনজাইম এটাকে ডিগ্রেড করতে পারে না, মানে ভাঙতে পারে না। তাই এটা অনেক দিন প্রোটেক্টেড থাকে। তো এবার এক্সাইনের মাঝে মাঝে, এক্সাইনটা কিন্তু কন্টিনিউয়াস না, হ্যাঁ কি না? ওর মাঝে মাঝে গ্যাপ থাকে, গ্যাপ গুলোকে কি বলে? জার্ম পোরস। এই জার্ম পোরই যে সেই জায়গাটা যেখানে স্পোরোপোলেনিন থাকে না। মনে পড়লো তো? এবার পোলেন গ্রেন এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দিলা। এবার এখানে স্পোরোপোলেনিন সম্পর্কে এক্সট্রা কিছু দেওয়া আছে, যে স্পোরোপোলেনিন হচ্ছে ফসিল হিসাবে প্রিজার্ভ হয়ে থাকে, এত টাফ যে ওটার তো কিছুই হচ্ছে না, তাই ওটার দেরি হয়। তো স্পোরোপোলেনিন যেহেতু অনেক টাফ, তাই ওটা ফসিল হিসাবে থেকেই যায়। আর এক্সাইনের অনেক ফ্যাসিনেটিং অ্যারে অফ প্যাটার্ন দেখা যায়, যে প্যাটার্ন গুলো এখানে দেখা যাচ্ছে এই ছবিটার মধ্যে। অনেক এক একটা ফ্লাওয়ারের এক্সাইনের প্যাটার্ন এক এক রকম হয়। হয়ে গেল। এবার এখানে একটা কোয়েশ্চেন করেছে কি, যে হোয়াট ইজ দা ফাংশন অফ জার্ম পোর। তাহলে তোমাকে একটু আগে এখানে বুঝালাম কি, জার্ম পোরই হচ্ছে সেই গ্যাপটা, যে গ্যাপটা দিয়ে পোলেন টিউব বের হয়ে আসছে, হ্যাঁ কি না? এই যে এই গ্যাপটাই তো জার্ম পোর। তাহলে এই গ্যাপটা দিয়ে পোলেন টিউবটা বের হয়ে আসছে। তাহলে এটার অ্যান্সার কি লিখবো? জার্ম পোরের ফাংশন লিখবো হচ্ছে, it is the gap through which pollen tube arises. এটার ফাংশনটা লিখে রাখো, it is the gap through which pollen tube arises। ঠিক আছে, এটা হয়ে গেল। কিন্তু এক্সাইলের পরে কি আছে? ইনটাইন। আর ইনটাইন কি দিয়ে তৈরি বলেছিলাম? সেলুলোজ এন্ড পেকটিন, তাই কি না? তার ভিতরে আছে সাইটোপ্লাজম, কিন্তু তারও ভিতরে আছে সেল মেমব্রেন। মানে সাইটোপ্লাজমের বাইরে সেল মেমব্রেন, তারপরে সাইটোপ্লাজম। এবার এর মধ্যে দুটা সেল থাকে, বেশিরভাগ জায়গাটা যেটা থাকে সেটা ভেজিটেটিভ সেল। দেখো লেখা আছে ভেজিটেটিভ সেল ইজ বিগার। আর ওটার মধ্যে ফুড রিজার্ভ থাকে। আর ওর মধ্যে একটা ইরেগুলারলি শেপ নিউক্লিয়াস থাকে। আর একটা হচ্ছে জেনারেটিভ সেল। এবার জেনারেটিভ সেলটা কিরকম? স্মল। আর এটা ভেজিটেটিভ সেলের সাইটোপ্লাজমে ফ্লোট করে। দেখো লেখা আছে ফ্লোটস ইন দা সাইটোপ্লাজম অফ ভেজিটেটিভ সেল। হয়ে গেল তো? তাহলে নর্মালি একটা পোলেন গ্রেনের মধ্যে কটা সেল হচ্ছে বলো? নর্মালি কটা সেল হচ্ছে? দুটা সেল হচ্ছে। 60% কেসে এরকমই হয়, যে পোলেন গ্রেনের মধ্যে দুটা সেল। কিন্তু বাকি 40%, এই যে টু সেল স্টেজ, কোনটার? 60%-এর ক্ষেত্রে। তাহলে বাকিদের ক্ষেত্রে কি হয়? এবার দেখো, এই যে লাস্টের তিনটা লাইন, এই লাস্টের তিনটা লাইন কিন্তু এখন ভালো করে জানতে হবে। তো আমি কি বললাম? স্টিগমা, স্টাইল, ওভারি। ওভারির মধ্যে ওভিউল, ওভিউলের মধ্যে দুটা সেল, একটা হচ্ছে এগ, একটা হচ্ছে পোলেন, পোলার নিউক্লিয়াই। একটা হয়ে গেল এগ, একটা হয়ে গেল পোলার নিউক্লিয়াই। দুটা থাকে তাই নিউক্লিয়াই। তো আমি কি বললাম, যে এখানে যদি পোলেন টিউব, পোলেন গ্রেন এসে যদি পড়ে,
তারপরে পোলেন টিউব তৈরি হবে। এবার এই পোলেন গ্রেনের মধ্যে দুটা সেল আছে, একটা সেল হয়ে গেল ভেজিটেটিভ সেল, একটা সেল হয়ে গেল জেনারেটিভ সেল, হ্যাঁ কি না? ভেজিটেটিভ সেলটাই তো পোলেন টিউব বানাচ্ছে, পোলেন টিউব বানাচ্ছে, ভেজিটেটিভ সেলটাই পোলেন টিউব বানাচ্ছে। আর জেনারেটিভ সেলটা যখন এই পোলেন টিউবের মধ্যে ঢুকছে, ওটা ডিভাইড হয়ে দুটা মেল গ্যামেট বানাচ্ছে, মেল গ্যামেট ওয়ান, মেল মেল গ্যামেট টু বানাচ্ছে, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা 60% ক্ষেত্রে এটাই হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাকি 40% কেসে কি হয়, এই যে দুটা মেল গ্যামেট তৈরি হচ্ছিল, ওই মেল গ্যামেটটা আগের থেকেই পোলেন গ্রেনের মধ্যে থেকে যায়, মানে তৈরি হয়ে থেকে যায়। মানে ভাবো এটা পোলেন গ্রেন, এবার এইটা ভাবো হচ্ছে ভেজিটেটিভ সেল, ভাবো এটা হচ্ছে ভেজিটেটিভ সেল, আর জেনারেটিভ সেলটা যেটা পোলেন টিউবে ঢোকার পরে ডিভাইড হওয়ার কথা ছিল, ওর আগেই ডিভাইড হয়ে দুটা হয়ে গেল, দুটা হয়ে থেকে গেল। এই তার মানে কি এখানে জেনারেটিভ সেল থাকে না, এখানে ডাইরেক্টলি দুটা কি থাকে, মেল গ্যামেট থাকে, মানে ডাইরেক্ট দুটা মেল গ্যামেট থাকে। তো এই দুটা মেল গ্যামেটই পোলেন টিউবে ঢুকে যাবে, একটা ফিউজ হয়ে যাবে এগের সাথে আর একটা ফিউজ হয়ে যাবে পোলার নিউক্লিয়াই এর সাথে। তাহলে এটা বাকি 40% কেসে এটা হয়। তাহলে 60% কেসে পোলেন গ্রেনের মধ্যে কটা সেল আছে, দুটা সেল আছে, একটা ভেজিটেটিভ একটা জেনারেটিভ, টু সেল স্টেজ। কিন্তু বাকি 40% কেসে কটা সেল থাকলো, তিনটা সেল থাকলো, থ্রি সেল স্টেজ। থ্রি সেল স্টেজের মধ্যে একটা ভেজিটেটিভ সেল আর বাকি দুটা হচ্ছে তোমার মেল গ্যামেট, হ্যাঁ কি না? আর এইখানে একটা ভেজিটেটিভ সেল আর একটা জেনারেটিভ সেল। বুঝতে পারলো তো? তাহলে দেখো এটাই এখানে লেখা আছে যে ইন দ্য রিমেইনিং স্পিসিস, মানে বাকিগুলোতে the generative cell divides mitotically to give rise to male gametes before pollen grains are shed, মানে থ্রি সেল স্টেজ। কোন সেল ডিভিশন হয় মনে রাখো, মাইটোটিক্যালি, মানে কি মাইটোসিস সেল ডিভিশন হয়। ভালো, তো এখানে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। খালি এবার লাস্ট একটা পার্ট বলে দিই, এগুলা এগুলা হচ্ছে অ্যাডিশনাল মানে ইনফরমেশন কি, পোলেন গ্রেনের জন্য আমাদের কিন্তু অনেক রকমের অসুবিধা হতে পারে। কি, সেভিয়ার অ্যালার্জি হতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাফ্লিকশন হতে পারে, মানে লাংসের যে ব্রঙ্কাই গুলো আছে ওগুলো ফুলে যেতে পারে। ওটার জন্য ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার হতে পারে। ক্রনিক ডিজিজ মানে কি, অনেক দিন ধরে ইনহেল করার জন্য লং টার্মের যেই ডিজিজ গুলো হয়, লং টার্ম ডিজিজকে ক্রনিক ডিজিজ বলে। আর যে ডিজিজ গুলো খুব তাড়াতাড়ি সিমটমস দেখায় সেগুলোকে অ্যাকিউট ডিজিজ বলে। মনে করো তোমার ফট করে জ্বর চলে আসলো, ওটা অ্যাকিউট ডিজিজ। আর অনেক দিন ধরে একটা যে ডিজিজ আছেই সেগুলোকে বলে ক্রনিক ডিজিজ। তো কি কি ক্রনিক ডিজিজ হতে পারে পোলেন গ্রেনের জন্য, অ্যাস্থমা হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, যেমন পার্থেনিয়াম, যেটার আর একটা নাম হচ্ছে ক্যারট গ্রাস। এটা ইন্ডিয়াতে এসেছিল, এটা মানে ইন্ডিয়াতে আগে ছিল না। এগুলো যখন বাইরের থেকে আমরা হুইটকে যখন ইম্পোর্ট করেছিলাম, ওই হুইটের সাথে এগুলো চলে এসেছে। এখন এগুলো এই জঙ্গলগুলো পার্থেনিয়াম গুলো ছড়িয়ে গেছে আমাদের ইন্ডিয়াতে। এটার জন্য কিন্তু কি হতে পারে বলতো, পোলেন অ্যালার্জি হতে পারে। কিন্তু পোলেন গ্রেনের আবার কিছু ফায়দা আছে। কি, পোলেন গ্রেনের ভেজিটেটিভ সেলের মধ্যে যেহেতু মানে ফুড প্রিজার্ভ থাকে, তাই পোলেন গ্রেন হচ্ছে রিচ ইন নিউট্রিয়েন্টস। এখন এই পোলেন গ্রেন দিয়ে অনেক রকমের পোলেন ট্যাবলেট, যেটাকে ফুড সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া যায়, অনেকেই এটাকে সাপ্লিমেন্ট হিসেবে নেয়। এছাড়া পোলেন ট্যাবলেট ছাড়াও পোলেন সিরাপও পাওয়া যায়। এগুলো কারা ইউজ করে, অ্যাথলিট আর রেস হর্স এরা ইউজ করে। তাহলে এগুলো হচ্ছে পোলেন গ্রেনের কিছু ইউজেস। এই ছবিটাও ভালো করে দেখে রেখো, এগুলো ছবি থেকেও প্রচুর কোয়েশ্চেন দেয়, এই ছবিটা ইগনোর করা যাবে না। তো স্যার এবার ব্যাপারটা হচ্ছে যে পোলেন গ্রেন তো রিলিজ হলো, হ্যাঁ কি না? রিলিজ হয়ে স্টিগমার উপরে পড়বে, স্টিগমার উপরে পড়বে। স্যার পোলেন গ্রেনটা স্টিগমার উপরে
1 মিনিট পরে পড়লো, 1 মিনিট পরে পড়লো, তাহলে ঠিক আছে। পোলেন গ্রেন রিলিজ হওয়ার, আচ্ছা 30 মিনিট পরে পড়লো, তাহলেও ঠিক আছে। আমি রাইসের কথা বলছি, রাইসের পোলেন গ্রেন বের হয়ে স্টিগমার মধ্যে 30 মিনিটস এর মধ্যে পড়লো, তাহলে ঠিক আছে, এ ফার্টিলাইজেশনে টেক পার্ট করতে পারবে। কিন্তু 30 মিনিটের বেশি যদি দেরি হয়ে যায়, তাহলে ওর ভায়াবিলিটিটা লুজ হয়ে যায়। ভায়াবিলিটি মানে কি? ফার্টিলাইজেশন করার এবিলিটি। তো এখানে একটা ব্যাপার কি, যে সব পোলেন গ্রেনের ভায়াবিলিটি টাইমটা একই হয় না। যে ভায়াবিলিটি মানে কি? দ্য এবিলিটি টু ব্রিং অ্যাবাউট ফার্টিলাইজেশন। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার হাউ লং কতক্ষণ থাকে? তো এটা স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। যেমন রাইসের ক্ষেত্রে, রাইস অ্যান্ড রাইস অ্যান্ড হুইটের ক্ষেত্রে এদের 30 মিনিটস এর মধ্যেই ভায়াবিলিটি চলে যায়, 30 মিনিটস এর পরে। ঠিক আছে। কিন্তু রোসেসি, লেগুমিনেসি, সোলেনেসি এদের ক্ষেত্রে কি কয়েক মাস পর্যন্ত ভায়াবিলিটি থাকতে পারে। মানে পোলেন গ্রেন রিলিজ হওয়ার কয়েক মাস পরেও যদি স্টিগমার উপরে পড়ে, তাহলেও ফার্টিলাইজেশন করতে পারবে। কি বুঝতে পারলাম? তো তাহলে স্যার আমরা যদি পোলেন গ্রেনকে স্টোর করে রাখতে চাই, এখান থেকে একটা ব্র্যাকেট করবা আলাদা। পোলেন গ্রেনকে যদি আমি স্টোর করে রাখি, তাহলে তো স্যার ওর ভায়াবিলিটি চলে যাবে। আমি পোলেন গ্রেনগুলোকে স্টোর করে রাখলাম, আমি প্ল্যান করলাম যে নেক্সট সিজনে আমি এই পোলেন গ্রেনগুলো দিয়ে হাইব্রিডাইজেশন করিয়ে নতুন ধরনের প্ল্যান্ট বানাবো। তাহলে কি উপায় স্যার ভায়াবিলিটি যাতে লুজ না হয়? তোমাকে ওটাকে করতে হবে ক্রায়ো প্রিজার্ভেশন। কি করতে হবে? ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো মানে কি? সেলকে প্রিজার্ভ করা। তো ওটাকে লিকুইড নাইট্রোজেনে -196 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রিজার্ভ করলে ওর ভায়াবিলিটিটাও যায় না, আর ওটা প্রিজার্ভও থাকে। এইভাবে যে শুধু পোলেন গ্রেনকেই যদি প্রিজার্ভ করা হয় তা না, এছাড়াও তোমার সিড কেও প্রিজার্ভ করা যায়, বা মানে যদি হিউম্যান হয়, তাহলে হিউম্যানের স্পার্ম কেও প্রিজার্ভ করে রাখা যায়। হুম। মানে হিউম্যানের সিমেনকে, লিকুইডটাকে প্রিজার্ভ করে রাখা যায়। কি স্যার এগুলার ইউজেস কি? প্রিজার্ভ করে কেন রাখা হয়? আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের জন্য। মনে করো ওটা দিয়ে পরবর্তীতে অন্য কোনো ওভামকে ফার্টিলাইজ করাবে আর্টিফিশিয়ালি, তাহলে ওটাকে বলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আর স্যার ক্রপের ক্ষেত্রে এটার কি ইউজ? ক্রপ ব্রিডিং প্রোগ্রাম। মনে করো রাইসের একটা ভ্যারাইটির পোলেন গ্রেনের সাথে রাইসের অন্য ভ্যারাইটির ওভামের হাইব্রিডাইজেশন করাচ্ছে, তার জন্য পোলেন গ্রেন গুলোকে প্রিজার্ভ করে রেখে দিয়েছে। প্রসেসটার নাম কি বললাম? ক্রায়ো প্রিজার্ভেশন। কি বুঝতে পারলা তো? তাহলে এইটা হচ্ছে এই, যদি তুমি পোলেন গ্রেন প্রিজার্ভ করে রাখো তাহলে বলে পোলেন ব্যাংক, যদি তুমি সিড প্রিজার্ভ করে রাখো তাহলে বলে সিড ব্যাংক, আর তুমি যদি স্পার্ম প্রিজার্ভ করে রাখো তাহলে কি বলবো বলো তো? স্পার্ম ব্যাংক। এরকম। তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো। ঠিক আছে। নেক্সট দিন, আজকে মেল পার্টটা শেষ হলো, পরের দিন আমরা ফিমেল পার্টটা পড়বো।